বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। গত কয়েকদিনের যে নারকীয় ঘটনা প্রবাহ বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব, অবশ্যই ইতিবাচক অর্থে নয়, নেতিবাচক অর্থে। এই ঘটনা প্রবাহের সূত্র ধরে যে কারফিউ বা অফিস কার্যক্রম সীমিত করে দেয়া সরকারি অফিস বা বেসরকারিগুলো, সেগুলো স্বাভাবিক হতে শুরু করেছে। কারফিউ শিথিল করা হচ্ছে এবং সরকারি অফিসগুলো আজকে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু করবে। 14 দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রেক্ষিতে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আলোকে আইনমন্ত্রী গতকাল জানিয়েছেন যে আজকে জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হবে সরকারি ঘোষণার মধ্য দিয়ে, অর্থাৎ নির্বাহী আদেশে। স্বরাষ্ট্রমন্ত্রী কালকে জানিয়েছেন যে সিদ্ধান্ত চূড়ান্ত এবং যে কোনো সময় এই ঘোষণা আসতে পারে। আমরা যখন কথা বলছি আমরা জানি না ইতিমধ্যে এই সিদ্ধান্ত কোন পর্যায়ে আছে। এর বাইরে গতকালকের আরেকটি উল্লেখযোগ্য খবর যে জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে এবং বল প্রয়োগপূর্বক যে ঘটনা প্রবাহ ঘটানো হয়েছে সে সম্পর্কে তাদের কাছে যথেষ্ট পরিমাণে বিশ্বাসযোগ্য তথ্যপাত্র রয়েছে, প্রমাণ রয়েছে এবং এই বিষয় নিয়ে তারা বাংলাদেশস্থ তাদের অফিস এবং নিউ ইয়র্কে তারা কাজ করছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের যে কোনো সহযোগিতা বা তথ্য উপাত্ত বিষয়ে যে কোনো সহযোগিতার ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি সহযোগিতা করতে এবং স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। জার্মান রাষ্ট্রদূত কালকে তার সঙ্গে দেখা করেছিলেন, তার প্রেক্ষিতে এটা তিনি বলেছেন। ৭৪ জন বিশিষ্টজন একটি বিবৃতি দিয়েছিলেন দুদিন আগে এবং তারা গতকালকে জানিয়েছেন যে ২৪ ঘন্টার মধ্যে যদি যে ৬ সমন্বয়ককে নিরাপত্তার নামে ডিবি অফিসে রাখা হয়েছে তাদেরকে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা ডিবি অফিসের সামনে অবস্থান গ্রহণ করবেন। মোটামুটিভাবে এই ছিল খবর। এবং কালকেও কোথাও কোথাও ছাত্ররা বেরোবার চেষ্টা করেছে, সেরকম খবরাখবর কোনো সংবাদ মাধ্যমে সূত্রে পাওয়া গেছে, যদিও সেগুলো কতটা নির্ভরযোগ্য সেটা নিয়ে অনেকের মধ্যেই হয়তো প্রশ্ন থাকতে পারে। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের বঙ্গবন্ধু চেয়ার, ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং আরও নানা পরিচয়তার বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, একটি ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন, নিয়মিত লেখালেখি করেন সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং আমার ডানে রয়েছেন আইন ও সালিশ ক্ষেত্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আলোচনাটা শুরু করতে চাই আমি জামায়াত ইসলামী নিষিদ্ধের যে সিদ্ধান্ত সরকারের নির্বাহী আদেশে সেটা যে কোনো সময় ঘোষণা করা হবে। উদ্ভূত যে পরিস্থিতি তার প্রেক্ষিতে এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সংবাদের দেশ নয়, দুঃসংবাদের দেশ। এই জন্যে যে বাংলাদেশে যখন কোনো দুঃসংবাদ হয় তখন তা বিশ্ব গণমাধ্যমে চলে আসে। সংবাদ নিয়ে বিশ্ব গণমাধ্যম খুব একটা আগ্রহী নয় বাংলাদেশ নিয়ে। তো এখন জামাত ইসলামী সম্পর্কে আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন। দেখুন, 1984 30শে নভেম্বর সাপ্তাহিক বিচিত্রায় আমি একটি প্রতিবেদন করেছিলাম। তখন সাপ্তাহিক বিচিত্রা খুবই জনপ্রিয় পত্রিকা ছিল। তো আমার প্রতিবেদনটির নাম ছিল বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির পুনরুত্থান। মানে ব্যাপারটা হচ্ছে, এর আগে 2 সপ্তাহ আগে আমি অক্সফোর্ডের ইনস্টিটিউট অফ কমনওয়েলথ স্টাডিজে অধ্যাপক নেভিল ম্যাক্সওয়েলের সভাপতিত্বে একটি বক্তৃতা দিয়েছিলাম। তো সেটা নিয়ে শাহরিয়ার কবিরকে বলছিলাম। শাহরিয়ার কবির বলল, স্যার এটাই লিখে দেন। তো লিখে দিয়েছিলাম। তো কপাল মন্দ 55 জন উলেমা আমার বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন প্রেস কাউন্সিলে, যে আমি নাকি ইসলামী চিন্তা আবেগকে আঘাত দিয়েছি। তো সে মামলা অনেক দিন চলেছিল। 97 থেকে 2000 আমি বাংলা একাডেমিতে কাজ করি, যে কথাটা বললেন সম্মানিত উপস্থাপক। সেই সময় গাজী শামসুর রহমান প্রেস কাউন্সিলের সভাপতি।
দবির আর সাবেরের বাবা, তিনি জনপ্রিয় অনুষ্ঠান করতেন বিটিভিতে। তো নিয়ে এসেই 2 কাপ চা খেতেন আমার অফিসে বসে। তো একদিন উনি বললেন যে দিশি শেষ করে। কি শেষ করলেন? তোমার মামলা। যে ওরা কিছুই বলতে পারে না উলেমারা, দেখলাম। তো কাজে আর প্রেস কাউন্সিলে যখন টিকলো না, তখন আমার বিরুদ্ধে মামলা হতে পারে। তো আমি সেখানে অনেক কথা উদ্ধৃত করেছিলাম। 1977-এ জিয়াউর রহমানের পলিটিক্যাল পার্টিস অর্ডার অনুযায়ী জামাত পুনরুজ্জীবিত হয়েছিল এবং গোলাম আজম মার অসুস্থতার কথা বলে যা আদৌ সত্য নয় বলে তিনি বাংলাদেশে ফিরেছিলেন এবং বায়তুল মুকাররমে তিনি জামাতের সমাবেশে বলেছিলেন, 71-এ আমরা ভুল করিনি, বাংলাদেশ একটি মাটির নাম, আদর্শের নাম নয়। তো দেখুন, তারা আবার সরকারের অংশ হয়েছে। আমি খুব আত্মপ্রসাদ পেয়েছি যখন তারা তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে ঘোরাফেরা করত। যাকে তো এটা আমাদের জাতি হিসেবে লজ্জার বিষয়। দেখুন, 71-এ কিন্তু এরা বাংলাদেশের বিরোধিতা করেছিল এবং আমাদের বাংলাদেশে ওই যে রাজাকার আল শামস, আল বদর আল শামস বলতে যা বোঝায় সিংহভাগ তারাই হয়েছিল। পাকিস্তানের ঈমান ও আকীদাকে তারা সংরক্ষণের দায়িত্ব কাঁধে নিয়েছিল। তো এখন কথা হচ্ছে, 71-এ 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানিদের আত্মসমর্পণ করাতে বাধ্য করেছিলাম, কিন্তু রাজাকার আল বদর আল শামসদেরকে আমরা করতে পারিনি। তারা কিন্তু প্রায় অনাঘ্রাত পুষ্পের মতোই রয়ে গেল আর কি। তো সেই জন্য তারা যখন আবার জিয়াউর রহমানের আমলে মাথা চাড়া দিয়ে উঠল, তারপরে তো অনেক জল গড়িয়ে গেছে, আমরা জানি, সব জানি। তো এখন তাদের নিষিদ্ধ হওয়াটা তো 71-এর মুক্তিযুদ্ধেই হয়েছে। ইতিমধ্যে কিন্তু আবার আমার নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করেছে, সরকার করছিল না, আদালতের আদেশে বাতিল করেছে। আদালতের রায় অনুযায়ী করেছে, ঠিকই বলেছেন। তো এখন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, নিষিদ্ধ হলে এতে রাজনীতিও করতে পারবে না। তো আপনি যেমনটা বলছিলেন যে আজকে যে কোনো সময় নির্বাহী আদেশে সেই নিষিদ্ধ হওয়ার ব্যাপারটি ঘটে যেতে পারে। আমরাও চাই জামাত শিবির। তবে আমার 2টো প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে, যখন এই নাশকতা, সহিংসতার জন্য তাদের দায়ী করা হলো, তথ্য কি? তারা তো 71-এ যা করেছে আমি নিজ চোখে, অনেকেই চোখে দেখেছেন। তো তার ভিত্তিতে কি তাদেরকে নিষিদ্ধ করা যেত না? 1, 2, যে বর্তমানে সাম্প্রতিককালেই যে ঘটনাগুলো ঘটলো, তাতে আওয়ামী লীগ যেন নড়ে ছুঁড়ে বসলো আর কি। আমার 3টে প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ এককভাবে পারল না। আওয়ামী লীগের মধ্যে আলোচনা করে এই কাজটি করা উচিত ছিল, কিন্তু তা না করে 14 দলের সঙ্গে, 14 দলের আমরা জানি 29 তারিখে 14 দলের সভা হলো বিকেলে। সেই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত ছিল জামাতকে নিষিদ্ধ করা। যুদ্ধাপরাধীর বিচার যখন চলমান, তখন থেকে কিন্তু দাবি উঠেছে জামাত নিষিদ্ধের। তো সরকার কেন করছিল না, এর উত্তর সরকারই জানে। তবে আমরাও জানি যা, সেটা হচ্ছে সরকার রাজনীতির ঘোলা জলে মাছ শিকার করতে চাইতেন। তো সেই জন্যে রাজনীতির ঘোলা জলটা ঘোলা হলো কী করে, সেটি প্রশ্ন। আমরা সেই বিষয় নিয়েও আলোচনা শুনবো আপনার কাছ থেকে। মিস্টার ফারুক ফয়সাল, আমার প্রশ্ন যেটি প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন খানিকটা ইঙ্গিত করলেন, তিনি
এই সিদ্ধান্তের যৌক্তিকতা আছে দেখেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে এবং এতদিন হয়নি, কিন্তু সেটি তার প্রশ্ন। কিন্তু যে সময়টাতে হচ্ছে, যে কারণ দেখিয়ে হচ্ছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? এবং সবচেয়ে বড় কথা যে এর ইমপ্লিকেশনস কি আসলে পলিটিক্সে বাংলাদেশের? আমি অত্যন্ত পরিষ্কারভাবে কয়েকটা কথা বলতে চাই। একটা হলো, আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, তাকে যারা তুলে নিয়ে গেছিল তারা জামাতের লোক, এবং আমার বাবা যে কলেজের প্রিন্সিপাল ছিলেন, সেই কলেজে যিনি ভাইস প্রিন্সিপাল ছিলেন তিনি ছিলেন জামাতের লোক। ওখানকার জামাতের আমির কিছু একটা হবেন। কোন এলাকাটা? শেরপুর বগুড়া। হ্যাঁ, তো আমরা মামলাও করেছিলাম। এটা মানে দুর্নীতি দমন কমিশনে তখন মামলা হতো, আমরা মামলা করেছিলাম। একটা সময় ওখানে ওই সময়ের আওয়ামী লীগের এমপি যারা ছিলেন তারা সমর্থন করেছিলেন। কিছুদিন পরে এই মামলাটা উঠে গেল। তাহলে বুঝতে হবে যে ওখানে একটা ঝামেলা ছিল, কিছু একটা ঝামেলা ছিল, আমার মামলাটা আর আগায়নি। ঠিক আছে, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হলো, স্বাধীনতার পরে যদি স্বাধীনতা বিরোধী শক্তিদের শাস্তি দিতে হয়, তাহলে অনেকটা সময় আমরা পার হয়ে এসেছি, তাহলে শাস্তি দেব না কেন? শাস্তি দেওয়া উচিত। কিন্তু আমার কথা হচ্ছে, নিষিদ্ধ এবং বিচার দুইটার মধ্যে তফাৎ আছে। নিষিদ্ধ আমি ধাম করে করতে পারি না নির্বাহী আদেশে, এটার একটা বিচার বিবেচনা থাকতে হবে, এটার একটা যৌক্তিকতা থাকতে হবে। সেইটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এক। দুই হলো, জামাতে ইসলামকে যদি আমি যুদ্ধ অপরাধে বিচার করি, তাহলে এই মামলায় তাকে তো আটকানোর কোনো সম্ভাবনা নাই, কেন আমার কাছে কোনো প্রমাণ নেই। যদি প্রমাণ না থাকে তাহলে কোন মামলায়? এই যে নাশকতা এবং ইত্যাদি এখন যে হলো, যেটা কোটা আন্দোলনে যেটা হলো, সেই মামলায় তো এটা আমি এখনো প্রমাণ এখন করতে হলে যদি সরকার প্রমাণ করতে পারে যে তারা এর সঙ্গে যুক্ত ছিল, তাহলে তাকে বলতে হবে যে এটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, সেটাই। এখানে একটু ফারুক ফয়সাল, আপনাকে একটু থামিয়ে দিয়ে আমি যোগ করে দিচ্ছি। 2-3 দিন আগে আল জাজিরায় নিব বারকার, আমাদের মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর একটি সাক্ষাৎকার নিয়েছে। নিব বারকার আমি অনুষ্ঠান মাঝে মধ্যেই দেখি, অত্যন্ত ঝানু সাংবাদিক আর কি। তিনি আমাদের তথ্য প্রতিমন্ত্রী মহোদয়কে বললেন যে, যা বলেছেন তার বাংলা অনুবাদ হচ্ছে এই, যে আপনি লাগাতার শুধু অভিযোগ জানিয়ে যাচ্ছেন জামাত এবং বিএনপি, কিন্তু আপনার কাছে কি প্রমাণ আছে? আমিও দেখেছি। তো সেই কথাটাই জিলুর রহমান বললেন আপনাকে, যে প্রমাণটা হাজির করতে হবে আর কি। জি, প্লিজ। হ্যাঁ, আমি যেটা বলতে চাই সেটা হলো, জামাতকে যদি 71-এ তারা অপরাধের জন্য বিচার করি, তাহলে এক জিনিস, সেটা এতদিন কেন লাগলো? জামাতের বিচার তো হয়েছে, ফাঁসি হয়েছে, যুদ্ধাপরাধের বিচার হয়নি, হয়েছে অনেকটা, ঠিক আছে। কিন্তু এখন কথা হচ্ছে, যদি আমি জামাতকে নিষিদ্ধ করি, তাহলে বাংলাদেশে মৌলবাদ নিষিদ্ধ হয়ে গেল তা নয়। এই সরকার যে ক্ষমতায় আছেন তারা কি জামাতের সাথে হাত মেলায়নি? মিলিয়েছিল একটা সময়, এবং তাদের সাথে মৌলবাদীরা নাই, মৌলবাদীরা আছে। এই 14 দলেই অনেক মৌলবাদীরা আছে। তো এখন আজকে যারা বলছে জামাতকে নিষিদ্ধ করা উচিত এটা সেটা, তারা নিজেরাই মৌলবাদী। তো আমরা একটা দেশ প্রতিষ্ঠা করেছিলাম ধর্মনিরপেক্ষতা এবং একটা অমৌলবাদী দেশ হিসাবে গড়ে তোলার জন্য, সেটা তো থাকেনি। আমরা সেটা করতে পারি নাই। তো সেই দুঃখটা আমাদের রাখতে হবে। কিন্তু আজকে হুট করে নির্বাহী আদর্শে জামাতে ইসলাম ব্যান করাটা কতটা উচিত হচ্ছে আমার প্রশ্ন আছে। এক। দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকার এখন একটা ফ্রন্টে ব্যস্ত, সেই ফ্রন্টটা হচ্ছে এই কোটা আন্দোলন, ছাত্র আন্দোলন। সেটা মেরামত না করা পর্যন্ত আর একটা ফ্রন্ট খোলা কতটা উচিত হচ্ছে? আমি মনে করি খুলতেই হবে, খোলা দরকার, তাতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু খালি জামাত নয়, মৌলবাদী সমস্ত দলের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। সো আপনি যেটা বলছিলেন যে আরেকটা ফ্রন্ট ওপেন করা কতটা সমীচীন এই মুহূর্তে,
কেন মনে হচ্ছে মানে এই ফ্রন্টে ওপেন করলে কি কি সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন, বা কি সমস্যা দেখেন আপনি? এখন হচ্ছে আমি কোটা আন্দোলনের সমস্যায় এখনো সমাধান করতে পারিনি। একদিকে 6 সমন্বয়কারীকে নিয়ে ডিবি অফিসে রেখেছি, দ্বিতীয় দিকে অন্যরা রাস্তায় নেমেছে। তাহলে আমি তো এখনো এটা ঠান্ডা করতে পারিনি। ঠান্ডা করা জরুরি, কেননা এই দেশে 6 সমন্বয়কারী ডিবি অফিস থেকে যে বিবৃতি দিল, আপনার কাছে কি মনে হয়? জবরদস্তি মনে হয় আমার কাছে। অবশ্যই ডিবি অফিস থেকে বিবৃতি দেওয়া তার কোনো কথা নাই। তা সে বাইরে থেকে দিলে আমি মনে করতাম যে সত্যই দিয়েছে। আমি মনে করি তা হয়নি। আরেকটা হচ্ছে যে মহামান্য আদালত বলেছেন যে জাতির সাথে মশকরা করেন না। এই মশকরা বন্ধ করতে হবে। মানুষ রাজনীতি এবং জননিরাপত্তা এবং অন্যান্য জিনিস মানে সরল চোখে দেখছে না। আরেকটা জিনিস, আমি এই অনুষ্ঠানে আসার আগে আমাকে অনেক সংবাদ মাধ্যম ফোন করে মৃতের সংখ্যা আমার কাছে অত বড় নয়, কত অঙ্কটা বড় নয়। একজনও যদি মরে গিয়ে থাকে তারও একটা জবাবদিহি থাকে। মানে সেটা তো আইডিয়াল কথা, কিন্তু বাংলাদেশের ইতিহাসে মাত্র এই কয়েকদিনের মধ্যে যে পরিমাণ প্রাণহানি ঘটলো এবং যে পরিমাণ তরুণরা আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, বাচ্চা মারা গেছে এবং যে ধ্বংসযজ্ঞ হলো, সেটা তো বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না যে ইভেন আমাদের লিবারেশন মুভমেন্টের সময় এরকম চিত্র এই স্বল্প সময়ের ব্যবধানে আমরা দেখেছি। আমরা দেখিনি। জি, এইরকম আমরা দেখিনি কোনো সময়। এক, দ্বিতীয় হলো চোখের ব্যাপারে যে কথাটা এসছে সেই কথা কিন্তু বাইরে প্রচার হচ্ছে না। আবার একটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, রিউমার এখন কার পক্ষ থেকে কে ছড়াচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় এটা সরকারই ছড়াচ্ছে। এইটা হচ্ছে আমার ধারণা। সেটা হলো যে সবাই একটা বিপদের মধ্যে আছে এবং এই বিপদ থেকে উদ্ধার পেতে হবে, কিন্তু উদ্ধার পাওয়ার জন্য সরকারের দায়িত্ব হচ্ছে জননিরাপত্তাটা নিশ্চিত করা। জননিরাপত্তা এখনও নিশ্চিত না, মানুষ এখনও স্বাভাবিক পর্যায়ে যায়নি বলে আমি মনে করি। আরেকটা চিত্র, আমি এটা শুনেই আপনার মতামতটি নিয়ে আমি প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, যে এক তো বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যা দাঁড়ালো সেটা আমরা কম বেশি স্বীকার করি আর না করি বুঝতে পারি, সবাই উপলব্ধি করতে পারি। আরেকটা হচ্ছে যে এই যে ইন্টারনেট শাটডাউন, মোবাইল নেটওয়ার্ককে সীমিত করে ফেলা, সোশ্যাল মিডিয়াগুলোকে অকার্যকর করে ফেলা, এটা বহির্বিশ্বের সঙ্গে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করেছে, ভাবমূর্তি সংকট তৈরি করেছে, অর্থনৈতিক সংকট যেটা ছিল সেটাকে আরও গভীর করেছে। কিন্তু আমি কোনো কোনো গণমাধ্যমে দেখছি এই প্রচারণাও আছে যে পৃথিবীর অনেক দেশেই ফেসবুক নিষিদ্ধ, অনেক দেশেই এগুলো হয়, এবং সেই দেশগুলো হচ্ছে চীন, সেই দেশগুলোর মধ্যে আছে উত্তর কোরিয়া, তারাই বলছে সেই দেশগুলো হচ্ছে ইরান। তো আমরা কি ওই ক্লাবে নিজেদের নাম লেখাচ্ছি কি না? আমরা যদি স্বৈরাচারী দলে নাম লেখায় তাহলে আমরা বলতে হবে যে আমরা স্বৈরাচার, ঠিক আছে? তাহলে চীন হলে, উত্তর কোরিয়া হলে, ইভেন ভেনেজুয়েলা আজকে যে অবস্থায় পৌঁছাচ্ছে সে অবস্থায় 27 দেশের সাথে ওরা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। যদি বাংলাদেশ করতে চায় করতে পারে, কিন্তু বাংলাদেশের কোমরে তো ওই জোরটা নাই যে দুনিয়া ছাড়া বাংলাদেশ দাঁড়াতে পারে। আমি মনে করি না যে এটা আছে। ফলে আমার কথা হচ্ছে বাংলাদেশের যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র এবং মানুষের অধিকার নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের শক্তি একদমই কম, খুবই কম। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ধন্যবাদ। আমি কয়েকটি বিষয়ের উপরে দৃষ্টি আকর্ষণ করব আপনাদের সম্মানিত দর্শক যারা আছেন, শ্রোতা, তাদের। প্রথম কথা হচ্ছে যে আমার সহকথক মৌলবাদী শব্দটা ব্যবহার করলেন, এটা আমি খুব একটা সন্তুষ্ট নই। বহুদিন আমি বলেছি, লিখেছি, এবং এন্ডেভার নামে 90 দশকে একটি পত্রিকা ছিল সাপ্তাহিক, সেখানে আমি প্রচ্ছদ প্রতিবেদনও করেছি, এবং লেখাটা বোধহয় এখনও পুরনো ফাইলের মধ্যে পাবো খুঁজে। জামায়াতে ইসলামীকে মৌলবাদী বা তাদের সমর্থনকারী তাদেরকে মৌলবাদী বলা যায় না, এই জন্যে যে তারা ইসলামের মূলকে অনুসরণ করে না। ধর্মীয় মৌলবাদী হতে পারে, রিলিজিয়াস ফান্ডামেন্টাল,
মেন্টালিস্ট, কারণ তারা ট্র্যাডিশনাল ইসলামের মধ্যে না, তারা পলিটিক্যাল ইসলাম, আমি বলতে পারি যে পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, ঠিকই বলেছেন। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালসকে অনুসরণ করলে তাকে মৌলবাদী হয়। এরা ধর্মান্ধ, এরা বিগাউটস। তো একটা কথা, আর একটা কথা হচ্ছে যে কোটা আন্দোলনের একটা সুফল হচ্ছে জামাত নিষিদ্ধ হওয়া। আমি এটাই সেভাবে বিচার করি। তো জামাতের নিষিদ্ধ হওয়াটা অনেক পুরনো দাবি আমাদের। দাবিটা এখন হলো, কেন হলো, কিভাবে হলো, তা তথ্য সব কিছু আমার কাছে নাই। তবে আরেকটা হচ্ছে, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করি, যে যুক্তির খাতে ইমপ্লিকেশনসের প্রশ্নটা তুলেছিলাম, যেটা কী হতে পারে। ধরা যাক আমরা যদি সরকারি বয়ানটাকে গ্রহণও করে নিই যে এটা জামাতই করেছে, যদিও হত্যাযজ্ঞ বা অন্যান্য কিছুতে এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি যে জামাত, বিএনপি বা অন্য কেউ করেছে, কে করেছে। আমি সেই প্রশ্নটা তুলছি। আমরা ধরেই নিচ্ছি যে সরকারের বয়ানটাই সঠিক, এটা জামাত, শিবির এবং বিএনপি তাতে মদত দিয়েছে, এটা করেছে। এবং এরা যদি এই ভয়ঙ্কর চেহারাটা দেখাতে পারে মাত্র 3-4 দিনে, নিষিদ্ধ করবার পরে যে পরিস্থিতিটা এরা তৈরি করতে পারে, তার জন্য সরকার এই মুহূর্তে কতখানি প্রস্তুত, সেটাও আমি আপনার কাছে। সরকার মোটেই প্রস্তুত নয়, এবং সেখানে জনগণকে আরো ভালনারেবল করে তোলা হবে। আমি বাংলাদেশ সরকার বলতে শুনি, আমার কানের সমস্যা আছে, 11 সরকার পিটুনি খেয়ে, যে আমি শুনি ছারখার সরকার না। তো আসলে এটাই সত্যি, বাংলাদেশে বঙ্গবন্ধুর পরে সরকার বলতেই ছারখার। তো সরকারের কোনো প্রস্তুতি আছে বলে আমার মনে হয় না। কারণ সরকার যদি দূরদৃষ্টি সম্পন্ন হতো তাহলে আগু পিছু ব্যাপার চিন্তা ভাবনা করত। যেমন কোটা আন্দোলন নিয়ে যাওয়া হলো, আমি সবসময় একটি কথা বলি যে বাংলাদেশের সরকারগুলো একটি কাজ কোনো সময় করে না, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। অর্থাৎ আপনি সরকারে আছেন বা আপনারা সরকারে আছেন, আপনাদের নীতি এবং কর্মকাণ্ড সম্পর্কে অংশীজনকে আগাম ধারণা দেওয়া, তাতে করে কিন্তু আলোচনার সুবিধা হয় এবং নীতি পদক্ষেপ বাস্তবায়ন সুবিধাজনক অবস্থানে থাকে। তো সেই কাজটি সরকার করে না, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন। আজকাল জনপ্রশাসনে এই কথাটা খুব চালু আছে, পত্রপত্রিকায় আমি পড়েছি, গবেষণা পত্রিকায়। তো বাংলাদেশ সরকার তা কোনো সময় করে না। যেমন জামাত নিষিদ্ধের ব্যাপারটি আমাদের দাবি, কিন্তু সরকারের উচিত ছিল অংশীজনের সঙ্গে আলোচনা করা। যেমন ঘাতক দালাল নির্মূল কমিটি, আইন সালিশ কেন্দ্র, এদের সঙ্গে তো ডেকে আলোচনা করা উচিত ছিল। যে আইনি প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে, আমি জানি না কতটুকু কী হয়েছে। তবে সরকারের উপর খুব একটা আস্থা আমার নেই, কারণ বাংলা একাডেমির আইন করতে গিয়ে আমি ঘোরাফেরা করেছি আইন মন্ত্রণালয়। আমি জানি আইন মন্ত্রণালয় কার্টন পেস্ট করে আর কি অনেক সময়। তো সেই জন্যে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই আপনার এই প্রশ্ন উত্তর দিতে গিয়ে। তবে আমার একটা প্রশ্ন ছিল যে সরকার জানে না বা ইচ্ছা করেই জানে কিনা আমি জানি না যে কতজন নিহত, কতজন আহত। আহত যারা আছে, পত্রপত্রিকা খুললে আমরা দেখি যে তাদের আহাজারিতে বাতাস ভারী হয়ে যাচ্ছে, অনেকেই সারা জীবনের মতো পঙ্গু হয়ে থাকতে হবে। আর নিহত, যেমন আমার সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি আবার সড়ক সেতু মন্ত্রী। আমার একটা সমস্যা, আমি সবসময় বলেছি যে সরকার এবং দল একাকার হয়ে আছে বাংলাদেশে, এটা অগণতান্ত্রিক, যা বঙ্গবন্ধু করেননি কোনো সময়। তো যেমন দলের সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আবার সড়ক সেতু মন্ত্রী সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে 200-র মতো হবে আমাদের। তো তার কাছে তথ্য নিশ্চয়ই আছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী পরশুদিন, 2 দিন আগেই বললেন যে না 147, একটু বেশি হতে পারে, শেষ পর্যন্ত 150-এ টিকলো। তা এখন কথা হচ্ছে 150ও যদি হয়,
এই সামান্য কদিনে সংঘাত সংঘর্ষে 150 জন নিহত হওয়ার খবর বাংলাদেশের 53 বছর বয়সে আর ঘটেনি। এটা কেন ঘটলো? আমার প্রশ্নটা হচ্ছে কেন ঘটলো? কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী হাজার হাজার ছাড়িয়ে গেছে নিহতের সংখ্যা, আহতের সংখ্যাও গেছে। তো যাক, আরেকটি কথা, যেমন হাইকোর্টে একটি রিট আছে, আমি জানি না অনুষ্ঠান কখন প্রচারিত হবে, ততক্ষণে রিটের রায় পেয়ে যাব কিনা। অত্যন্ত আমার প্রিয় তরুণ আইনজীবী মঞ্জুর আল মতিন এটা করেছেন, যে তিনি জানতে চেয়েছেন যে অনুষ্ঠান তো আমরা রাতে এখন কথা বলছি, সেটা দিনের বেলা কি হবে হয়তো তখন তো রিপিট হবে, সো আমরা সকালে কি তারা বলা যাবে না। জি, তো যখনই হোক, কিন্তু তার মামলাটার গুরুত্ব আমি অনুধাবন করতে পারছি, যে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে কেন? এটা একটা বড় অভিযোগ কিন্তু সরকারের। এখন এখানে আরেকটা অভিযোগ আছে, যেমন সরকার বলছে যে এটা বিএনপি জামাত শিবির করছে, কিন্তু গুলি করে যাদেরকে মারা হলো তারা সবাই ছাত্র তরুণ, এবং এখন মামলা যাদের বিরুদ্ধে হচ্ছে বা যাদেরকে গ্রেফতার করা হচ্ছে এদের মধ্যে তরুণ এবং শিক্ষার্থীরাই অনেক, শিক্ষার্থী বেশি। এবং সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে রাবার বুলেট পুলিশ মেরেছে, কিন্তু আহত যারা তাদের প্রত্যেকের শরীরে মূল বুলেট, আসল বুলেট পাওয়া যাচ্ছে। তো এখন কথা কারকে বিশ্বাস করব? তো সেই জন্য সরকার বলতেই ছারখার বলি আমি আর কি। তো যাকে এখন সব কিছু মিলিয়ে আমি অনেক প্রশ্ন আমার মনের মধ্যে, প্রশ্নের উত্তর পাচ্ছি না আমি আর কি, সেটাই আমার সমস্যা। জি, মিস্টার ফারুক ফয়সাল, আমরা লক্ষ্য করছি বাংলাদেশের ভেতর থেকে গণমাধ্যমগুলো যেভাবেই পুরো চিত্রটা তুলে ধরুক না কেন, সেখানে বিশ্বাসহীনতার একটা বিষয় আছে, মানুষ খুব একটা আস্থা রাখতে পারে না। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বেশ সরব, যদিও সরকারের দিক থেকে বলা হয়েছে তারা অনেক ভুল তথ্য দিচ্ছে বা সরকার তাতে সন্তুষ্ট নয়, কোথাও কোথাও তারা অভিযোগ করেছে বলে জানিয়েছে। কিন্তু সারা বিশ্ব এই বিষয়ে এক ধরনের তোলপাড় আমরা দেখতে পাচ্ছি। সংবাদ মাধ্যমগুলো সরব, আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সারা পৃথিবীব্যাপী শিক্ষকরা, অ্যাকাডেমিক্সরা, নোবেল লরিয়েটরা, পলিটিশিয়ানরা, রাইটাররা, সবাই নানান জায়গা থেকে সংঘবদ্ধভাবে কেউ কেউ ইন্ডিভিজুয়ালি স্টেটমেন্ট করছেন, তাদের সরকারগুলোর কাছে, জাতিসংঘের কাছে চাপ প্রয়োগ করেছেন। এবং জাতিসংঘ মহাসচিবের দপ্তর থেকে কালকে যেটা বলা হয়েছে যে তাদের কাছে মানবাধিকার লঙ্ঘনের এবং বল প্রয়োগের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ রয়েছে, এবং তারা ঢাকা এবং নিউ ইয়র্কে এই বিষয় নিয়ে কাজ করছেন। অনেকেই জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানিয়েছে, কারণ যে তদন্ত কমিশন হয়েছে, বাংলাদেশের হিস্ট্রি বলে যে আসলে বাংলাদেশে কোনো তদন্ত কমিশনের রিপোর্টই প্রকাশিত হয় না, সেটার ব্যবস্থা তো অনেক পরের কথা, এবং সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটাও একটা প্রশ্ন। আরেকটা দিক হচ্ছে যেটা আপনি নিজে খানিকটা উল্লেখ করেছেন, যে 6 জন এখনও ডিবি হেফাজতে আছে, এবং বিশিষ্ট নাগরিকরা বলছেন যে 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে যে তারা ডিবি অফিসের সামনে অবস্থান গ্রহণ করবেন। এই দুটো ইস্যুতে আমি আপনার কাছে, এবং বৈশ্বিক চাপটা আপনি কি মনে করেন কতদূর পর্যন্ত যেতে পারে? আমি যাচ্ছি, ওখানে যাওয়ার আগে আনোয়ার স্যারকে একটা কথা বলি, যে জামাতকে আমি মৌলবাদী বলি নেই, আমি বলেছি যে অনেক মৌলবাদী সংগঠন এই জোটের সাথে আছে, এই সরকারের সাথে আছে, সেটা আমি বলেছি। জামাত হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করে। মানুষ যেহেতু বাংলাদেশে অনেক মানুষ শিক্ষিত নয়, এবং আমি বলবো না যে অশিক্ষিত, শিক্ষিত নয়, তারা ধর্মপ্রাণ মানুষদের এই অনুভূতি নিয়ে জামাত খেলার চেষ্টা করেছে দীর্ঘদিন হলো, আজকে একদিন 2 দিন না। এইটা আমি একটু পরিষ্কার করতে চাই। আর একটা জিনিস পরিষ্কার করতে চাই, উনি যেটা বলেছেন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন, যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন এই সরকারের লোকদের জানা দরকার। এই সরকারের লোকেরা একদমই স্ট্র্যাটেজিক কমিউনিকেশন জানে না, তাদের ভাষা ব্যবহার এবং তাদের গোয়ার্থমি এই পুরা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে স্যার। এইটা যদি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ট্রেনিং দেওয়া যেত, নেপালে যখন একটা সরকার পরিবর্তন হয় তখন ওদের একটা ইনস্টিটিউট আছে যেখানে মন্ত্রীদের বউদের ট্রেনিং দেয়, যে নতুন মন্ত্রণালয়ে গেলে আপনার স্বামী তখন আপনি কি করবেন। তা আমাদের এই ট্রেনিংয়ের কোনো বন্দোবস্ত নেই, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন জানি বলে আমার মনে হয় না। এটা হচ্ছে আমার
দুইটা কথা আমি এখানে বললাম। এখন মূল কথা হচ্ছে, মানুষ যখন আমাকে ফোন করে জিজ্ঞেস করে, ভাই এই যারা খুন হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, তাদেরকে কেন আত্মীয় স্বজনরা ময়নাতদন্তের জন্য দেয় না? তা আমি বলেছি যে তাদের এই ব্যবস্থার উপরে আস্থা নেই। তারা জানে যে বিচার হবে না। বিচার যদি না হয় তাহলে আমার ছেলে তো মরেই গেছে, তাহলে সেই ছেলেকে আবার কাটাকাটি করার দরকারটা কি? কারণ আমার যদি বিচার হতো তাহলে আমি রাখতাম। আর একটা হচ্ছে যে আমি এই ময়নাতদন্ত করতে দিলাম, তাহলে তো ফাইলে নাম উঠে গেল। ফাইলে নাম উঠে গেলে এই মামলা কতদিন ঝুলবে, ততদিন আমাকে আদালতে যাইতে হবে। একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। কিন্তু আপনি যেটা বিশ্বের কথা বলেছেন, বিশ্ব স্তম্ভিত। আমার আত্মীয় স্বজনরা তো বিদেশে থাকে, আমার মেয়ে বিদেশ থাকে, সে ইউএনএ কাজ করে, সে অনবরত আমাকে ফোন করছে, বাবা কি হচ্ছে কি হচ্ছে। কেন প্রত্যেকটা মানুষই চিন্তিত এই বিষয় নিয়ে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে। কেননা এই পরিস্থিতি কেউ স্বাভাবিক হিসেবে নিচ্ছে না। তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে, সরকার হচ্ছে এই দায়িত্ব, এই দেশের দায়িত্বে এখন তার দায়িত্ব হচ্ছে জননিরাপত্তা এবং জন আস্থা ফিরিয়ে নিয়ে আসা। জন আস্থা যতক্ষণ না ফিরছে তখন বিশ্বের জনগণ কি করে আস্থা রাখবে এই বাংলাদেশের উপরে? আস্থা রাখতে পারতেছে না, সেটা এখন হচ্ছে। এবং এটা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক রকম সমস্যার মধ্যে পড়বে। কেননা শান্তিরক্ষী বাহিনীতে যে বাংলাদেশ যায় সেটা নিয়ে এখন কথা উঠছে, কথা যে ওঠেনি তা তো নয়। এটা জাতিসংঘ কালকে তাদের কনসার্ন ব্যক্ত করেছে যে তারা যদি নিজেদের দেশে মানবাধিকার রক্ষা করতে না পারে তাহলে তো অন্য দেশে তারা পরিষ্কার বলেছে এটা। ফলে বাংলাদেশের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে সমস্যা, আমরা তো দরিদ্র দেশ, আমরা যতই বলি এলডিসি এটা সেটা অনেক কথা, কিন্তু আমরা তো ওই পর্যায়ে যাই নাই এখনও। এখন আমার অন্যের সাহায্যের উপরে নির্ভর করতে হয়। তো এই সাহায্যের উপর যদি নির্ভর করতে হয় তাহলে আমি অন্যদের খেপায় আমি তো এই সাহায্য পাবো না, এটা বুঝতে হবে। এটাই হচ্ছে আমার বক্তব্য। আমি দুশ্চিন্তাগ্রস্ত, খুবই দুঃখ ভারাক্রান্ত, একদিকে যারা চলে গেছেন তাদের জন্য, যারা আহত হয়েছেন তাদের জন্য, আরেকটা হচ্ছে ভবিষ্যতের জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত। অর্থনৈতিকভাবে যে সংকট, হ্যাঁ, বিশাল সংকট সামনে। আচ্ছা, আরেকটা কথা বলছেন, আমি ওই দিন আপনাকে আপনার অনুষ্ঠানে দেখলাম, নাইমুল ইসলাম খান এসেছিলেন। উনি বলছেন যে মূল বিষয় তো এখানে আলোচনা হচ্ছে না, এখানে কোটার কথায় আলোচনা হচ্ছে, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এগুলো আলোচনা হচ্ছে না। এগুলার চাইতে কোটা যে অবস্থায় পৌঁছাইছে সেটা জরুরি হয়ে দাঁড়াইছে এখন অ্যাড্রেস করা, তাই না? এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, যানবাহন চলতেছে না, লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছে না, হাসপাতাল যেতে পারতেছে না, তাদের কি হবে সেটা বুঝতে হবে। মানে মানুষের জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসতেই হবে, না হলে এই দেশ একদমই স্থবির অবস্থায় চলে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আমি লিখছিলাম ফারুক ফয়সালের কথা থেকে আমার বক্তব্য বিষয়গুলো। তো প্রথমত ডিবি অফিস নিয়ে একটু কথা বলি। ডিবি অফিস যা করেছে, অনেক কথা বলেছি, তার একটি কথাই বলি যে ডিবি অফিস কিন্তু কোনো পরোয়ানা ছাড়াই এদেরকে তুলে এনেছে। তারা কি গ্রেপ্তার হলো না কি হলো? বলে নিরাপত্তা। 17 বা 18 নিরাপত্তার কথা কিন্তু সন্ধ্যার সময় বলা হয়েছে, নিয়ে আসা যখন হচ্ছে সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে 2-3টার সময় তুলে এনে নিরাপত্তা দেওয়ার কোনো মানে নেই। আর একটি কথা হচ্ছে, তারা কিন্তু যে কোনো আইন, সংবিধানে বলুন বা যে কোনো আইন, 24 ঘন্টার বেশি কখনোই এই ধরনের রাখা যায় না, আবদ্ধ করে রাখা যায়। সুতরাং এখানে হেভিয়াস কর্পাস লঙ্ঘিত হয়েছে আমি মনে করি, এবং এখনও আছে। তারা এই কথা যখন বলছি তখনও আছে। এটা একটা মন্দ দৃষ্টান্ত হলো। বর্তমান সরকার অনেক মন্দ দৃষ্টান্ত তৈরি করেছে, যেটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত। যেমন জবরদস্তিমূলক ক্ষমতা সম্পূর্ণ অপ্রয়োগ বা অপপ্রয়োগ হয়েছে। দেখুন, সেনাবাহিনী আছে,
পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে, আনসার আছে, সব একত্রে নামানো হয়েছে। এবং কেউ 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 তো প্রশ্ন তুলেছেন বিজেপিকে নিয়ে, মানে এখন তো অনেক রকমের মানুষের ক্ষোভ বিক্ষোভ সবার প্রতি, যে কোনো প্রতিষ্ঠানের প্রতি, যে বিজেপি তো আমার সীমান্তে একটা মানুষকে রক্ষা করতে পারে না, তো সীমান্ত অরক্ষিত রেখে সে কেন এখন এখানে? কিছুই হয় না সে তো। এখন আর একটা হচ্ছে ধার্মিকের কথাটা বললেন, ধার্মিক শব্দটি আমার প্রিয়, ধর্মভীরু কথাটা আমার অত্যন্ত অপছন্দের কথা। যে মানুষটি ভয় করে ধর্ম অনুসরণ করে তার ধর্ম অনুসরণ হয় না। সেই জন্য আমি ধার্মিক বলতে পারি, ধর্মভীরু আমি বলি না কোনো সময়। এটা আরেকটি কথা হচ্ছে, বাংলাদেশে মানুষকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবার সম্পূর্ণ দায়বদ্ধতা রয়ে গেছে সরকারের। কারণ সংবিধানের ৭(১) ধারায় বলা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। প্রজাতন্ত্র শব্দটির সঙ্গে আমি একমত নই। এটা অধ্যাপক আনিসুজ্জামান প্রয়াত তাকেও বলেছে, স্যার আপনার এই বাংলাটা আমি মানলাম না, স্যার বাংলা করেছেন, এটা হবে গণরাষ্ট্র, ইতিহাস জানতে। শেষ কথাটা বলি, এই যে যানবাহন নিয়ে একটা কথা আমার কানে পড়ল, যে দেখুন ঢাকা শহরে যে মানুষটি যাতায়াত করে প্রতিদিন, সে জানে যে সারা পৃথিবীতে যা নেই তা বাংলাদেশে আছে। যেমন পুলিশ হাত তুলে যানবাহন নিয়ন্ত্রণ করে, হাত তোলে হাত নামায়, এবং কোনো সময় নেই, কোনো নিয়ম নেই, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 45 মিনিট চলছে। কিন্তু আবার যেই আপনি জাহাঙ্গীর গেট পেরিয়ে সেনানিবাসে ঢুকবেন তখন কিন্তু সিগন্যাল বাজিতে চলছে। প্রশ্ন হচ্ছে 2017-তে মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী বলেছেন ঢাকা শহরে সিগন্যাল বাতিতে গাড়ি চলবে। তিনি কি কোনো সময় লক্ষ্য করেছেন তার কথা থোড়াই কেয়ার করে পুলিশ, ট্রাফিক পুলিশ নিজেদের মতো কাজ করে? কেন করে? এতে আমার জীবন দুর্বিষহ হচ্ছে, প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে, কিন্তু প্রতিদিন আমি গাড়িতে আটকে আছি কেন? তো সেই জন্যে সরকার মানুষের জীবনে শান্তি স্বস্তি কোথায় দিচ্ছে? বাজারের কথা এলো, বাজারে গিয়ে তো আমি কে কিনতে পারে আমি জানি না, যাদের অঢেল বিত্ত আছে, কালো পয়সা আছে, তারা কিনতে পারে। মূল্যস্ফীতি আমার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে, নাভিশ্বাস উঠে গেছে। আমার খাবার তালিকা থেকে অনেক কিছু খাবার বাদ দিয়েছি, তবু পারছে না আমি। তো সেই জন্যে এখন আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি সত্যিই ছারখার? আমার প্রশ্ন হচ্ছে সেটাই। তো এখন বিশেষ করে কোটা আন্দোলনের পরে ছারখার শব্দটি আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে বেশি আর কি। যে মিস্টার ফারুক ফয়সাল, এবং অনেকেই মনে করেন যে এখন আসলে এই সমস্যার সমাধান যেভাবে যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমাধান নয়, সেটা বলে সংকটকে আরও ঘনীভূত করবে, বরং এর একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার বা রাজনৈতিক সমাধান দরকার। এবং সেই রাজনৈতিক সমাধানের সঙ্গে আমরা গত কয়েক বছর ধরে যে প্রসঙ্গগুলো আলোচনা করি সেগুলো সমাধান করতে হবে। অন্যথায় এই সংকট হয়তো সাময়িকভাবে মনে হবে যে একটা স্বস্তি ফিরে এসছে, কিন্তু আবার যে কোনো সময় আগুন জ্বলে উঠতে পারে। তো আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন, কীভাবে সমাধান সম্ভব? আমিও তাই মনে করি যে এইভাবে এই সমস্যার সমাধান করা যাবে না। একটা হচ্ছে দেশের মধ্যে একটা রিকনসাইলেশন দরকার। দেশকে নানাভাবে বিভক্ত করা হয়েছে। প্রথম বিভক্ত করা হয়েছে স্বাধীনতার সপক্ষ, স্বাধীনতার বিরুদ্ধে গেল। দ্বিতীয়বার করা হলো যে ছাত্রলীগ করে ও ছাত্র দল করে, সেটাও গেল। তারপরে এখন যেটা হচ্ছে কোটা বিরোধী ও কোটা বিরোধী নয়, এটাও যাচ্ছে এখন। তো এইভাবে দেশকে দ্বিধাবিভক্ত করে দেশের দুইটা দলকে, দুইটা পক্ষকে, দল না, দুইটা পক্ষকে মুখোমুখি করার কোনো কারণ নেই। সেটা হচ্ছে, আমি একটু আগে বললাম স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কথা। সে নেতৃবৃন্দ যে ভাষা ব্যবহার করেন এবং যেভাবে বলেন যে ছাত্রলীগই রাস্তায় যথেষ্ট, ছাত্রলীগ সামাল দেবে,
তো ছাত্রলীগের তো সামাল দেওয়ার কথা না, সামাল দেওয়ার কথা আইন শৃঙ্খলা বাহিনীর। তো ছাত্রলীগ কী করে সামাল দিবে? তো এখন যখন একটা দলের সাধারণ সম্পাদক বলেন যে ছাত্রলীগ রাস্তায় সামাল দিবে, ছাত্রলীগটা কে? ছাত্রলীগ প্যারামিলিটারি? তা তো নয়। গেস্টাপো বাহিনী? তাও তো নয়। তো তাদের নিয়ে এসে আপনি রাস্তায় নামায় দিবেন, দিয়ে বলবেন তুমি সোজা করো, তাহলে কি দেশ সোজা হবে? দেশ সোজা হবে না। দেশকে আপনাকে একটা গণতান্ত্রিক চর্চাকে নিশ্চিত করতে হবে এবং মানুষের বাক স্বাধীনতা, মানুষের মুক্ত চিন্তার স্বাধীনতা এবং মানুষের কথা বলার স্বাধীনতা আপনাকে দিতেই হবে। এই জিনিসটা এখন বাংলাদেশে একদম 0 পয়েন্টে এসে দাঁড়াইছে এবং এটা যদি আরেকটু নামে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থান পৃথিবীতে অনেক নিচে নেমে যাবে এবং বাংলাদেশকে এটার খেসারত দিতে হবে। কী ধরনের খেসারত দিতে হবে? কী ধরনের খেসারত? বিশ্ব তাকে একঘরে করবে, এরকম দক্ষিণ আফ্রিকাও হয়েছে, হয় নাই? পরে তাদের রিকনসাইল করতে হয়েছে। কিন্তু সরকার যদি মনে করে, মানে আমরা তো দেশের কথা বলি, রাষ্ট্র এবং সরকারকে অনেক সময় মিলিয়েও ফেলবার চেষ্টা করি। সরকার যদি মনে করে, বা যেটা ওই যে কোনো টেলিভিশন চ্যানেলে আমি যেটা প্রচারণা দেখছি, যে না চীন তো সমর্থন করছে বা সঙ্গে আছে, রাশিয়া তো সঙ্গে আছে, ইরান তো সঙ্গে আছে, বা এই জাতীয় দেশগুলো তো সঙ্গে আছে, আমরা ওই ক্লাবের মেম্বার এবং তারাও শক্তিশালী পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, তো তাদের কাতারে আমি থাকলে অসুবিধে কী? তারা তো একঘরে, তারা তো আর বিশ্ব সার্বজনীন নয়, জনগোষ্ঠী নয়, সেটা বুঝতে হবে। এখন হচ্ছে আমরা একটা নতুন বিশ্ব সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমের মধ্যে থাকতে হবে। আমরা জাতিসংঘের সাথে আছি, আমরা জাতিসংঘের সাথে কাজ করি, আমাদের অনেক কিছু বিদেশের উপর নির্ভরশীল। তা আমি তো চট করে বলতে পারি না যে আমার লাগবে না কেউ, তা তো বলা যায় না, একদমই বলা যায় না। বিশেষ করে এখন আমেরিকানদের যেভাবে আমরা কোণঠাসা করছি, এভাবে কোণঠাসা করে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। জি, প্রফেসর সুদানুর হোসেন। ধন্যবাদ। দেখুন, ছাত্রলীগের প্রসঙ্গ এনেছে ফারুক ফয়সাল, আমার খুব কষ্ট লাগে যখন মাননীয় মন্ত্রী এভাবে কথা বলেন, তখনই কিন্তু গাটা শিউরে উঠেছে এবং দেখলাম কোটা আন্দোলনে সহিংসতা যদি যোগ করে ছাত্রলীগ করেছে এবং তারপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো এখন দায়িত্বশীলতা কাকে বলে? প্রতিনিধিত্বশীল হতে হবে সরকারকে। আচ্ছা, তো আর একটা কথা বলি। দেখুন যে ভলতেয়ার, আপনি শেষে বললেন যে কথা বলার চিন্তা, কোনো কিছু স্বাধীনতা বাংলাদেশে নেই। ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক ভলতেয়ার, তার কথা দিয়ে আমি সবসময় ক্লাসে পড়াই, সেটা হচ্ছে তুমি যা বলো, ইংরেজি করছি, ফরাসি থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা করছি, তুমি যা বলো তা আমি ঘৃণা করি, কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণ করব আমি প্রাণ দিয়ে হলেও। তো এটা অবশ্য রাজাকারদের বেলায় প্রযোজ্য না হয় আর কি, তাদের কথা আমি কোনোভাবেই গ্রহণ করব না। তবে মানুষের যে এটা গণতন্ত্রের কথা, মূল কথা, কিন্তু সেইটা তো অনুপস্থিত বাংলাদেশে। সেই জন্যে আমি সম্পূর্ণ দায়িত্ব সরকারের মাথায় থাকবে আমার। তো এখন আপনি সমাধানের কথা বলেছেন, আমরা এমন পরিস্থিতি চাই না, কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল, সেই বাংলাদেশ একটা অঙ্গীকার ছিল। অঙ্গীকারটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে ব্যারিস্টার আমিরুল ইসলাম সুন্দর করে লিখেছিলেন যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, এই তিনটি কি 53 বছরে অর্জিত হয়েছে আমার? সেইটা আমরা না, সোজা কথায় না। এবং সরকার বলছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে, খুব ভালো কথা, সেটা তো আমিও চাই, সবাই চায়। কিন্তু তাই যদি হয়, সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন র্যাব কেন 108 বার পেছায়? আদালতই বা কীভাবে মানে? তারপরে তনুমিতু হত্যার কোনো খবর নাই, ত্বকী হত্যা 12 বছর হয়ে গেল, অপরাধী চোখের সামনে ঘুরছে,
না, কোনো খবর নাই। আমি তো সব হত্যার বিচার চাই। বঙ্গবন্ধু খুনের বিচার হয়েছে, আমি আহ্লাদিত, কিন্তু আত্মপ্রসাদ আমার সীমিত হয়ে যায় যখন আমি দেখি যে বাংলাদেশে মানুষ খুন হয়ে যায়, খুনির বিচার হয় না। তো সবচেয়ে বড় কথা হলো সমাধান হচ্ছে, আমার কাছে মনে হয় যে যাকে বলি শাসন, আমার পণ্ডিত ব্যক্তিরা বলেন সুশাসন, আমি বলি শাসন। কারণ সুশাসন তো পরে, বাংলাদেশে শাসনই নাই, শাসক বেড়েছে কিন্তু শাসন কমেছে। এই জায়গাটা যদি ঠিক করতে পারি তাহলে সব ঠিক হবে। আমার জীবনে শান্তি, স্বস্তি, সব কিছু ঠিক চলে আসবে যদি বাংলাদেশে শাসন। তো বাংলাদেশ কিন্তু এমনটি দেশ হবার মতো অঙ্গীকার নিয়ে জন্মায়নি বাংলাদেশ। অন্তত গত কয়েকদিনে আমরা যা দেখলাম, আর এই যে 150 জন মাত্র কদিনে 150 জন হত্যা হল, কত প্রাণ ঝরবে কেন? আমার প্রশ্ন হচ্ছে কার গুলিতে গেল? বুলেট যদি হয়, বুলেট কার কাছে থাকে? আমার প্রশ্ন হচ্ছে কার কাছে থাকে সেই শনাক্ত করতে পারে না কেন সরকার? যে আমি একটু জামাত প্রসঙ্গে, আমার হাতে খুব বেশি সময় নেই, যে ছোট্ট করে এক দুই লাইনে আমরা বাংলাদেশে অনেক সময় অনেক ঘটনা ঘটে এবং যেটা নিয়ে সবাই আমরা ছাপিয়ে পড়ি, গণমাধ্যমগুলো ব্যস্ত থাকে, তারপরে দেখি হঠাৎ করে আরেকটা ইস্যু সামনে আসে, কখনো কখনো সরকার, কখনো কখনো বিশেষ বিশেষ মহল একটা আরেকটা ইস্যু নিয়ে আসে, সেই ইস্যু নিয়ে আমরা আবার ঝাঁপিয়ে পড়ি, আগের ইস্যুটাকে ভুলে যাই বা মাটি চাপা দেই। এক্ষেত্রে এটা হচ্ছে কিনা, মানে জামাতের ইস্যুটা এই মুহূর্তে নিয়ে আসার মানে এই কিনা যে আমরা যেন এই 150 বা 200, 250 ভুলে যাই, এই প্রসঙ্গগুলো না টানি, ওই আলোচনায় আমরা ব্যস্ত হয়ে পড়ি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সামগ্রিক জাতিগত সমস্যার মূল জায়গায় হাত দিয়েছেন। আমরা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করি। জামাত ইস্যুটা সামনে আনার পর কারণ হচ্ছে এত বড় ইস্যুটা যেন পেছনে চলে যায়, কিন্তু তা যাবে না। জামাত আমাদের অনেক দিন নিষিদ্ধের দাবিটা অনেক দিনের দাবি, সেটা পূরণ হচ্ছে বলে সরকারকে ধন্যবাদ, কিন্তু সরকারকে আমরা কখনোই ছাড় দেব না যদি না সরকার এই কোটা সমস্যার সমাধানে সচেষ্ট না হয়। বা আদালত একটা নির্দেশনা দিয়েছে, সরকার মানছে সেটা, কিন্তু কথা হচ্ছে আমার জীবনে শান্তি স্বস্তি চাই আমি, সেটা না দিলে সরকারকে ছাড় দেবো। মিস্টার ফারুক ফয়সাল, ক্লোজিং রিমার্কস। আমার কয়েকটা মন্তব্য আছে, 3টা ছোট ছোট। একটা হচ্ছে আজকের এই সংকটে বাংলাদেশের গণমাধ্যম যে তার যে ভূমিকা রাখার কথা ছিল তা রাখছে না। গণমাধ্যমের ভূমিকা একদমই লজ্জাস্কর, প্রথম। দ্বিতীয় হলো, যারা এতদিন বুদ্ধিজীবী হিসাবে 71 সালে 21শে ফেব্রুয়ারি এবং তারপরে গান গেয়েছে, ইত্যাদি করেছে, বিবৃতি দিয়েছে, তাদের ভূমিকাও খুবই নগণ্য, একদমই নগণ্য, কিচ্ছুই নাই ভূমিকা, এটা আমি মনে করি। আর আমি আর একটা জিনিস মনে করি যে আজকে বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, স্যার যেটা বললেন, এত মানুষ একসাথে কখনো খুন হয়নি বাংলাদেশে, এই প্রথম হলো। এটার একটা শ্বেতপত্র প্রকাশ করতেই হবে। এখন এই শ্বেতপত্রটা কে প্রকাশ করবে? এটা কি সরকার করবে নাকি একটা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন করবে? তার একটা সিদ্ধান্ত আমার নিতে হবে। আমি চাই যে এটার একটা সুরাহা একদম পরিষ্কার, স্বচ্ছ, ট্রান্সপারেন্ট হোক, এইটা আমি চাই। দেখুন, একটা কথা কিন্তু আমি সবসময় বলেছি, সরকারকে সবসময় অনুনয় বিনয় করেছি যে যত বড় ঘটনা হোক না কেন তাহলে তা একটা তদন্ত কমিশন করুন। যেমন 15ই আগস্ট 75 নিয়ে আমি তদন্ত কমিশন চেয়েছি, 21শে আগস্ট 2004 তদন্ত কমিশন চেয়েছি। শুধু তদন্ত কমিশন না, আমি শ্বেতপত্র চেয়েছি, যাবতীয় তথ্য সম্বলিত, কারণ এটা গণতান্ত্রিক। এই যে কোটা আন্দোলন নিয়ে যা কিছু ঘটে গেল, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত সব নাশকতা, সহিংসতা, এবং একটা খুব দুঃখ লাগে এই প্রসঙ্গক্রমে বলি, গত 23শে জুলাই আমি একটি বেসরকারি চ্যানেলে বলেছিলাম যে পোড়া ছবি দেখে আমার মনে হয় এটা লাগানো আগুনে নয়, এটা গান পাউডার ছিটিয়ে তারপর করা হয়েছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী
গত পরশুদিন বললেন আলামত পাওয়া যাচ্ছে, তার মানে বাংলাদেশের গোয়েন্দা ব্যর্থতা চূড়ান্ত। 15ই আগস্ট 1975 হোলি আর্টিজান সবই গোয়েন্দা ব্যর্থতা, অথচ ওদের পেছনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে। তো তারপরে তারা কি কাজ করছে? আমার প্রশ্ন, জবাবদিহিতা নাই। জবাবদিহিতা না থাকার ফলে এই অবস্থা হয়েছে। তো সেই জায়গায় আমি চাচ্ছি যে প্রতিটি বড় কোনো দুর্ঘটনা বা আন্দোলন সংগ্রাম যাই বলি না কেন, সরকার তদন্ত কমিশন করুক, 1, 2 এটা শ্বেতপত্র প্রকাশ করুক। আমি যেন জানতে পারি, বাংলাদেশের মানুষ যেন জানতে পারে ঘটনা। জামাত বিএনপি যদি করে থাকে ঠিক আছে, তথ্য প্রমাণ হাজির করুন আপনি, আমি দেখি আর কি, সেইটা বিচার আমি করব। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, যদি আমরা জানি যে সবাই সেটা দেখতে পারবেন না, কারণ সেই সুযোগ সীমিত করে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই। ইউটিউবেও লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন, এবং টেলিভিশনের পর্দায় যদি দেখতে না পারেন তাহলে অবশ্যই আপনারা ইউটিউবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ফারুক ফয়সাল এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলছিলেন যে দুঃসংবাদের দেশ বাংলাদেশ, এবং সরকারের কথা বলতে গিয়ে তিনি একাধিকবার উচ্চারণ করেছেন যে সরকার মানে তার কাছে হচ্ছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর থেকে এখানে যত সরকার এসেছে তাদেরকে তিনি সরকার মনে করেন, এবং বর্তমান সরকার তো অবশ্যই তার মধ্যে অন্তর্ভুক্ত। জামায়াত ইসলামী নিষিদ্ধ করবার ঘোষণা সরকার দিয়েছে, এবং এই প্রসঙ্গটিতে আমার দুই অতিথি একমত যে 1971 তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্যে অনেক আগেই আসলে তাদেরকে নিষিদ্ধ করা উচিত ছিল। কিন্তু আজকে যখন এই প্রসঙ্গটা আসছে, সেটা শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা কিনা প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের ভাষায়, কিংবা সরকার রাজনীতির খোলা জলে মাছ শিকার করবার চেষ্টা করছে কিনা, সেটাও একটা প্রশ্ন। কেন আপনি নিষিদ্ধ করছেন তাকে কি 71-এর ভূমিকার কারণে, না সাম্প্রতিক যে আপনারা যে বয়ান দিচ্ছেন বা ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন সেই ভূমিকার কারণে, অর্থাৎ তাদের সাম্প্রতিক নাশকতা বা সন্ত্রাসী তৎপরতার কারণে? সেক্ষেত্রে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলছেন সেই নাশকতার তথ্য বা উপাত্ত কি, তথ্য প্রমাণ কি, সেটা তিনি একজন নাগরিক হিসেবে জানতে চান। মিস্টার ফারুক ফয়সাল আমাদের রাজনৈতিক নেতাদের ভাষা ব্যবহার এবং গোয়ার্তুমির কথা উল্লেখ করেছেন, যেটা প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন উল্লেখ করেছেন যে এই যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো, তার মূল উস্কানিটা কোত্থেকে এসছে। অবশ্যই তিনি উল্লেখও করেছেন যে একজন সিনিয়র রাজনীতিকের মুখ থেকেই প্রথম উস্কানিটা এসছে। মিস্টার ফারুক ফয়সাল আরও প্রসঙ্গক্রমে বলছিলেন যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সংকটে তিনি মনে করেন, এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার যতক্ষণ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ধীরে ধীরে আরও দুর্বল হতে থাকবে তিনি মনে করেন। এবং তিনি বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এটাকে লজ্জাজনক বলেছেন। বুদ্ধিজীবীদের যে ভূমিকা থাকা উচিত ছিল সেটাকে নগণ্য বলেছেন, এবং দুজনে আমার দুই অতিথি শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন। এবং সব বিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক সমাধান, এবং সেই রাজনৈতিক সমাধানের জন্যে অবশ্যই এক ধরনের সহিষ্ণুতা, সহনশীলতা এবং মাথা যেন যুক্তি নির্ভর হয়, এবং ঠান্ডা মাথায় যেন কাজ করা যায়। অবশ্যই ঠান্ডা মাথায় মানুষ খুন করাও যায়, আমি এর আগে এক অনুষ্ঠানে বলেছি, সেরকম যেন না হয়। সব মিলিয়ে রাজনৈতিক সমাধান ছাড়া আসলে এই সমস্যার সমাধান করা কোনোভাবেই সম্ভব হবে না। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা সেটা উপলব্ধির মধ্যে আনবেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য, শুভকামনা।